জেফ্রি স্টিনের বিষয়টি নিয়ে যে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা রাজনৈতিক প্রভাব কি হতে পারে সামনের দিনগুলোতে? খুব বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সম্পদশালী ব্যক্তিদের তার এই দুষ্কর্মের সাথে জড়িত করতে পারেন। হি বিকাম এ পাওয়ারফুল। এবং এক সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও তার পরিচয় ছিল। তাদের কাছে এটা একটা রাজনৈতিক ইস্যু। এতে করে যেন যাতে করে ভোটারদের কাছে যেতে পারে। 2 নম্বর হলো প্রেসিডেন্ট ট্রাম্পের যারা সমর্থক তাদেরকে একটু ডিভাইড করতে পারে। এতে করে ডেমোক্রেটদের লাভবান হবে আর কি। তাদের কথার সাথে আজকের কথার কোনো মিল নাই, কিন্তু তারা এখন এটাকে ডিপেন্ড করতে চাচ্ছে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিষয়টাকে ডিপেন্ড করতে চাচ্ছে। অনেক বড় বড় লোকের মধ্যে আছে। এটা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, কোনো বিদেশি শক্তির জন্য কাজ করতেছিল, এই জিনিসগুলো আমার মনে হয় জিনিসটা জানা দরকার। জেফ্রি স্টিনের বিষয়টি নিয়ে যে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে, একদিকে দলের ভেতর থেকে একদম দলের অভ্যন্তরীণ রিপাবলিকানদের অভ্যন্তরীণ নানান রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, নানান রকম অবস্থান পাওয়া যাচ্ছে, রাজনৈতিক এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে। অপরদিকে কিন্তু ইলন মাস্ক বিষয়টি নিয়ে বেশ সরব রয়েছেন। এটা রাজনৈতিক প্রভাব কি হতে পারে সামনের দিনগুলোতে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড। জেফ্রি এপস্টেইন, যিনি একজন কনভিক্টেড সেক্স অফেন্ডার হিসাবে উনি জেল খাটছিলেন এবং পরে জেলে উনি সুইসাইড করে মারা যান। এবং উনি খুব বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সম্পদশালী ব্যক্তিদের তার এই দুষ্কর্মের সাথে জড়িত করতে পারেন। হি বিকাম এ পাওয়ারফুল। এবং এক সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও তার পরিচয় ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার ছবি ছিল। এপস্টিনের মতে এপস্টাইন ক্লেম করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার ক্লোজ সম্পর্ক। এবং ওয়ান্স প্রেসিডেন্ট ট্রাম্প অলসো বলেছিলেন দ্যাট হি ইজ এন ইনক্রেডিবল গাই এপস্টাইন সম্পর্কে। এবং এক সময় এপস্টাইনের এনেবলার যে মহিলা গ্যাসলিন ম্যাক্সওয়েল, যে এই কুকর্মের অংশীদার, তার সম্পর্কে উনি ওয়েল উইশ করেছেন এবং বলেছেন আই হোপ তার যেন কোনো ক্ষতি না হয়। এই হলো সম্পর্ক প্রেসিডেন্ট ট্রাম্পের। আর আমরা যদি একটু দেখি যে ওই সময় প্রেসিডেন্ট বাইডেনের সময় তখন রিপাবলিকান পার্টির অবস্থাটা কি ছিল এপস্টাইন সম্পর্কে। 2021 সালে প্রেসিডেন্ট বাইডেনের সময় জেডি ভ্যান্স, যিনি এখন আমাদের ভাইস প্রেসিডেন্ট, তিনি সাংবাদিকদের বলেন তখন এক সাংবাদিক সম্মেলনে, তোমরা যদি এ নিয়ে প্রশ্ন না করো, এ নিয়ে মিনস এপস্টাইনকে নিয়ে প্রশ্ন না করো, তাহলে ইউ শুড বি অ্যাশেমড অফ ইট। এটাকে একটা পলিটিক্যাল ইস্যু হিসাবে তারা নিয়েছে। তার সেই সময়েই আমাদের বর্তমানের FBI ডাইরেক্টর ক্যাশ প্যাটেল, তিনি বলেছিলেন এপস্টাইনের বিষয়টি একটি বিরাট স্ক্যান্ডাল, আর এখন তিনি এটাকে কনস্পিরেসি থিওরি হিসেবে দেখছেন। সুতরাং তাদের এর সময় একটা সময় ছিল যখন তারা এটার সম্পর্কে কথা বলতেন। এবং দেখেন কন্ট্রোভার্সিটা কিরকম হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যখন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন দ্যাট এপস্টাইনের যে ক্লায়েন্ট লিস্ট এটা আমার টেবিলে আছে, এটা হয়তো শীঘ্রই প্রকাশ করা হবে। এখন তিনি বলছেন ক্লায়েন্ট লিস্ট বলে কিছু নাই। এই যে জিনিসগুলো এবং আরো কতগুলো কথা আছে, এইসব জিনিসগুলো যে হচ্ছে, এই জিনিসগুলো হওয়াতে ওই যে রিপাবলিকানের যে একটা সাপোর্টার প্রেসিডেন্ট ট্রাম্পের মেগা সাপোর্টারদের মধ্যে তারা সবসময় চেয়ে আসছিল যে এই জিনিসটা প্রকাশিত হোক, এই লিস্টে কারা কারা আছে এটা জানা হোক, রাইট? এই জানাটা তারা আগে থেকেই দাবি করে আসছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বললেন যে ওরা নাই, ওদেরকে স্টুপিডও বলেছে আর কি, দে ফুলিশ, এই কথাগুলো বলেছে। এখন এই জিনিসটা যত এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করতেছে, তত জিনিসটা মানুষের কিউরিসিটিটা আরো স্ট্রং হইতেছে, কেন এটা হচ্ছে। আর ডেমোক্র্যাটরা এটাকে একটা রাজনৈতিক ইস্যু হিসাবে দেখতে চাচ্ছে। হ্যাঁ, তাদের কাছে এটা একটা রাজনৈতিক ইস্যু। এতে করে যেন যাতে করে ভোটারদের কাছে যেতে পারে। 2 নম্বর হলো প্রেসিডেন্ট ট্রাম্পের যারা সমর্থক তাদেরকে একটু ডিভাইড করতে পারে। এতে করে ডেমোক্রেটদের লাভবান হবে আর কি। এই জিনিসগুলো এখন বিষয়টা চলছে। কিন্তু একটা জিনিস কি,
কোশ্চেন থেকে যায় যে কনি আইল্যান্ডের ছেলে একটা কলেজ ড্রপ আউট, রাইট, কিভাবে এত বড় বিত্তশালী হলো, কিভাবে এত পাওয়ারফুল হলো, কিভাবে এত বড় বড় লোকদের সান্নিধ্যে আসলো, কিভাবে নিজের আইল্যান্ড হলো, রাইট? এই জিনিসগুলো খতিয়ে দেখা দরকার। এটা আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের মানে আমাদের দেশের স্বার্থে, যে যাতে করে এই ধরনের লোকেরা ভবিষ্যতে এই বড় বড় আমাদের নেতৃবৃন্দকে স্ক্যান্ডালের মধ্যে না জড়িয়ে পলিটিক্যাল ফায়দা নিজের দেশের জন্য বা অন্য দেশের জন্য কাজ করুক না কেন, এটা করতে না পারে। এই জিনিসের জন্য বিরাট একটা শিক্ষা আমাদের এই জিনিসটা আছে। আমি মনে করি এটার একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং জনগণের সামনে এই জিনিসটা নিয়ে আসা দরকার, যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের আমাদের রাজনীতিবিদরা ভুক্তভোগী হতে না পারে। এখানে অনেক বললাম না, বিলিয়নিয়ার আছে, এর মধ্যে পলিটিশিয়ান আছে, অনেক বড় বড় লোকের মধ্যে আছে। এটা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, কোনো বিদেশি শক্তির জন্য কাজ করতেছিল? এই জিনিসগুলো আমার মনে হয় জিনিসটা জানা দরকার। জি, আমরা শুনছিলাম আপনার পর্যালোচনা। আমরা আমাদের আরো একজন যে অতিথি রয়েছেন, আমরা তার কাছে একটু যাব। মাহমুদ রেজা চৌধুরী, আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার বক্তব্যে আমি যে কথাগুলো বলবো মনে করেছিলাম, সেসব কথাই অধ্যাপক পাটোয়ারী সাহেব বলে দিয়েছেন। নতুন করে কিছু বলার নাই। তবে একটা জিনিস আছে, যেমন ধরেন আজকে আপনাদের এই প্রোগ্রামটার নাম হচ্ছে আওয়ার ডেমোক্রেসি, নট ডেমোক্রেসি, আওয়ার ডেমোক্রেসি। আওয়ার বলতে আর দোজ আওয়ার্স। তো এখন আমাদের মধ্যে এখন এই আওয়ার একটা শ্রেণী বিভক্তি হয়ে গেছে। যেমন রিচ অ্যান্ড পুয়ার একটা শ্রেণী বিভক্তি আছে, তেমনি ভাবে আওয়ার অর দেয়ার একটা শ্রেণী বিভক্তি আছে। আপনার হয়তো মনে আছে যুক্তরাষ্ট্রের সাথে যখন ইরানের যুদ্ধ হয়, তখন প্রেসিডেন্ট বুশ বলেছিলেন যারা আমাদের পক্ষে না, এই আওয়ারের পক্ষে না, তারা আমাদের শত্রু। এখন আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের কে একেবারে শুরু থেকে দেখতে চান, 2016 সাল থেকে, মাঝখানে মাত্র 4 বছর সে পর্দার মানে সম্মুখে ছিল না, আড়ালে ছিল সক্রিয়ভাবে। ওনার প্রতিটা কাজের পেছনে একটা একটা ডাবল স্ট্যান্ডার্ড একটা চরিত্র হচ্ছে। এটা ওনার মধ্যে যেমন আছে, ওনার আশেপাশে যারা ওনাকে পরামর্শ দেন তাদের মধ্যে আছে। আপনি একটু আগে প্রফেসর পাটোয়ারী সাহেব বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কি বলেছিল এর আগে এই ভদ্রলোক সম্পর্কে, তার আগে ক্যাশ প্যাটেল কি বলেছিল এই ভদ্রলোক সম্পর্কে, এবং তাদের কথার সাথে আজকের কথার কোনো মিল নাই। কিন্তু তারা এখন এটাকে ডিফেন্ড করতে চাচ্ছে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিষয়টাকে ডিফেন্ড করতে চাচ্ছে। এই ডিফেন্স অ্যাটিচিউড থেকে মনে হয় ডোনাল্ড ট্রাম্প এমন কোনো কাজ করেন না যে কাজকে আপনি নৈতিকতার মানদণ্ডে বলতে পারবেন একটা সৎ মানসিকতার কাজ, একটা সৎ নেতার কাজ। যুক্তরাষ্ট্র শুধু না, সারা বিশ্বই এখন রাজনীতি থেকে, রাজনীতির সততা থেকে অনেক দূরে সরে গেছে। একটা কথা আছে যে আমরা যদি আপনি অপারেশন করেন কোনো কিছু, তাহলে সেখানে একটা ব্যথা আপনার লাগতে পারে, কিন্তু তার রেজাল্ট একটা কোনো দুরারোগ্য সারাতে অনেক বেশি ভালো ফল দেয়। সে অপারেশন কিন্তু হচ্ছে না। কিন্তু একটা মিথ্যাকে যদি আপনি প্রশমিত করতে চান, আপনি পেইন কিলার খেয়ে কিছুক্ষণের জন্য সেখান থেকে একটা শক্তি পাবেন, কিন্তু এটা এই পেইন কিলারের যে সাইড এফেক্ট, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক। তো যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সহ বিশ্ব রাজনীতিতে এখন একটা পেইন কিলার দেওয়া হচ্ছে, দ্যাট ইজ আওয়ার ডেমোক্রেসি। আমি নামটা দেখে মনে করতেছিলাম, যেখান থেকে শুরু করি কথাটা, যে আমাদের ডেমোক্রেসি এখন হয়ে গেছে আমাদের মতো করে। আমরা কিন্তু কখনোই বিরাট একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করি না, আমরা একটা সীমিত সংখ্যাকে রিপ্রেজেন্ট করি। এই আমরা যতক্ষণ পর্যন্ত প্রশাসনে থাকবো, রাজনীতিতে থাকবো, অর্থনীতিতে থাকবো, নীতি নৈতিকতার দিকে থাকবো, আপনি দেখবেন মসজিদ মন্দিরেও এই আমরা কিন্তু আমরা সকলে না, শুধু আমরা। এই আমাদের দ্বারা এখন বিশ্ব গণতন্ত্র পরিচালিত হচ্ছে, নেতৃত্ব দিচ্ছেন আপাতত এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প
এবং এর ফলাফল আমার কাছে মনে হয় আগামীতে ওই পেইন কিলারের মতো কিছুক্ষণের জন্য ভালো লাগতে পারে, কিন্তু এর ফলাফলটা আগামীতে হবে অত্যন্ত সংক্রামক, অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ধ্বংসকারী। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।